আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জি টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসকেপ নিবেদিত আইভিএফ চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানে। সাথে আছি আমি ডক্টর শায়লা হক। একটা নারীর জীবনে পরিপূর্ণ পূর্ণতা তখনই পেয়ে যায় যখন সে সন্তান জন্মদানের মাধ্যমে মা ডাকটি শুনতে পায়। কিন্তু অনেক দম্পতির ক্ষেত্রেই এই সুখকর অনুভূতিটা দুঃখ ভারাক্রান্ত জীবনে পরিণত হয় বন্ধ্যাত্ব নামক জটিলতা দিয়ে। একটা সময় আগেকার দিনে দেখা যেত এই বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য আমাদের দেশের বাইরে যেতে হতো এবং সেটা আমাদের সাধ্যের বাইরেও কিন্তু ছিল। ইদানিংকালে আমাদের দেশেই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের চিকিৎসাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে এবং এর সফলতাও কিন্তু অনেক বেশি। কোথায় হয় এই বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির চিকিৎসা, কাদের জন্য করা হয়, কি কি চিকিৎসা পদ্ধতি আছে, এই সমগ্র বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে জানাতে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর হাসনা হেনা পারভিন, অ্যাসোসিয়েট প্রফেসর, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এক্সপিজি হসপিটাল, সিনিয়র কনসালটেন্ট ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট, নোভা ফার্টিলিটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। চলুন চলে যাচ্ছি আমাদের বিশেষ অতিথির কাছে আজকের বিষয়গুলো সম্পর্কে জানতে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, আপনি তো একজন ফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই সাবজেক্টটা আপনি কেন বেছে নিলেন? আসল ব্যাপারটা এরকম যে আমি বেসিক্যালি আমি হচ্ছে আমার এমবিবিএস এর পর আমার পোস্ট গ্রাজুয়েশন সেটা হচ্ছে এফসিপিএস করেছে। আমি হচ্ছে গাইনোকোলজিস্ট, কিন্তু আমি গাইনি পাশ করার সাথে সাথে আমার মেন ফ্যাসিনেশন ছিল আসলে ইনফার্টিলিটি বা আইভিএফ এর উপরে। তো আইভিএফ যে সাবজেক্ট, ইনফার্টিলিটি আমার কাছে খুব ফ্যাসিনেটিং মনে হয় যে একটা কাপল যখন আসছে ওরা অনেক ডিপ্রেশনে আছে, ওরা কি করবে একটা বাচ্চার জন্য। এটা হয় কি, এটা ইজ নট ইমার্জেন্সি প্রসিডিউর, বাট যখন আমার একটা ইনফার্টাইল কাপলকে যখন একটা মুখে হাসি ফুটাতে পারি তো ফিলিংসটা একদম ডিফারেন্ট। আসলে ওইটার জন্য আসলে আমার এই সাবজেক্টে আসা। বর্তমানে বাংলাদেশে আইভিএফ চিকিৎসা তো অনেক প্রচলিত হয়ে গেছে, তো এই আন্ডারে আসলে কি কি চিকিৎসা পদ্ধতি চালু আছে? আসলে ইনফার্টিলিটি ব্যাপারটা আসলে ব্যাপক। এখানে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। যেমন ধরো তোমার এখানে আমাদের বেসিক, ধরো কোনো একটা ইনফার্টাইল কাপল, কোনো একটা দম্পতি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছে, বেবি হচ্ছে না, যখন আমাদের কাছে আসলো তখন ওদের প্রাইমারি লেভেল থেকে শুরু করে ওদের যে অ্যাডভান্স যে চিকিৎসা, সব ধরনের চিকিৎসাগুলো আসলে আমার এখানে করা হয়। আমি নিজেও করি, অন্য যে কোনো সেন্টার যাদের আছে ঢাকার মধ্যে আরও ইনফার্টিলিটি সেন্টার আছে, সবাই একই ধরনের চিকিৎসা করছে। সেটা কী ধরনের? সেটা হচ্ছে যে ধরো আমরা প্রথমে ওদের কিছু কাউন্সিলিং করি, কীভাবে ওরা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করবে, এটা এক ধরনের চিকিৎসা। কাউকে হয়তো আমি মেডিসিন দিচ্ছি, সেটা দিয়ে কাউকে আমি চেষ্টা করার জন্য বলছি। কাউকে কিছু অ্যাডভান্স প্রসিডিউর আমাদেরকে বলতে হয়, যেমন ধরো তোমার আইইউআই একটা পদ্ধতি আছে, আইভিএফ একটা পদ্ধতি আছে, আইসিএস বা ইক্সি এক ধরনের পদ্ধতি আছে। তো ওইগুলো হচ্ছে অ্যাডভান্স পদ্ধতি। তো ওটা হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট মানে ভ্যারি করছে, মানে কাকে আমরা কী ধরনের পদ্ধতি ওদের জন্য আমরা অপশনগুলো বলবো, তো পেশেন্টটা সিলেক্ট করবে আসলে মানে তারা কোনটাতে যেতে চায়। আর আমিও বলবো যে তার জন্য কোনটা উপযুক্ত, তার কোন অপশন ওর জন্য বেটার সাকসেস দিবে। আচ্ছা ম্যাম, অনেকগুলো টার্ম আপনি বললেন, আইইউআই, আইভিএফ, আইসিএসআই, এই পার্থক্যগুলো কি? চিকিৎসাগুলোর মধ্যে কোনো টার্মের পার্থক্যগুলো আমাদেরকে একটু বলেন। যেমন আইইউআই, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। তো ইটস ভেরি সিম্পল একটা প্রসিডিওর। তো ওটা হচ্ছে যে যখন আমি সিলেকশন করলাম যে ওকে আইইউআই করতে হবে, তখন আমরা সেই ক্ষেত্রে আমরা হাজব্যান্ডের কাছ থেকে আমরা শুক্রাণু সংগ্রহ করি, তারপর মেশিনের মাধ্যমে সেটাকে আমরা রেডি করে ভালো শুক্রাণুগুলো আমরা একটা স্পেসিফিক টাইমে আমরা ওয়াইফের জরায়ুতে একটা আইইউআই ক্যানুলা বা ক্যাথেটারের মাধ্যমে দিয়ে আসি, সেটাকে বলছি আমরা আইইউআই। আচ্ছা। আর বাকি যেটা হচ্ছে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা আইসিএস বা ইক্সি, সেই দুটোকে প্রচলিত ভাষায় বলা হয় হচ্ছে আসলে টেস্ট টিউব বেবি। সেটা তো অনেকে শুনেছে না, এটা তো অনেকেই বলে যে টেস্ট টিউব বেবি লাগবে। তো আইভিএফ বা টেস্ট টিউব বেবিটা হচ্ছে এরকম, সেটা হলো যে আমরা সেখানে ওয়াইফের কাছ থেকে আমরা ডিম সংগ্রহ করছি, আর হাজব্যান্ডের কাছ থেকে আমরা শুক্রাণু সংগ্রহ করছি। শুক্রাণু সংগ্রহ করে আমরা ল্যাবের মধ্যে আমরা পেটি ডিশের মাধ্যমে রেখে আমরা কালচার মিডিয়াতে ভ্রূণ তৈরি করছি। সে ভ্রূণটাকে পরে আমরা ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করছি। সেটাকে বলছি আমরা আইভিএফ বা টেস্ট টিউব বেবি। আর কিছু পেশেন্ট আছে যাদের বয়স 35-এর উপরে, মহিলাদের বয়স, তারপর দেখা গেছে তার ডিমের রিজার্ভটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি আইভিএফ এর জন্যই ওদেরকে বলা হয়। আবার কিছু কিছু পেশেন্ট আছে যাদের এন্ডোমেট্রিওসিস এক ধরনের ডিজিজ আছে, যারা হচ্ছে এন্ডোমেট্রিওসিস নামক ডিজিজে ভুগছেন এবং ওনাদের ডিমের রিজার্ভটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি বলছে আপনার আইভিএফে চলে গেলে আপনাদের সাকসেসটা ভালো হবে। আর অনেক পুরুষরা দেখা যাচ্ছে যে ওনাদের শুক্রাণু রিপোর্ট একদম ভালো না, শুক্রাণু নাম্বার কম আছে, গতি কম,
শুক্রাণু দেখতে ভালো না, তাদের ক্ষেত্রে আমরা বলছি সরাসরি আসলে আইভিএফে যাওয়াটা আপনাদের জন্য বেস্ট অপশন। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আমরা যে পদ্ধতিগুলো করছি এই আইভিএফটা আমরা কাদের ক্ষেত্রে করব, আমরা সিলেকশনটা কিভাবে করি কাপলদের? তো ভালো একটা প্রশ্ন। সেটা হলো যে আসলে আমার চেম্বারে তো ইনফার্টাইল কাপলরা অনেকে আসে। আমি কিন্তু শুরুতেই বলবো না যে কোনো একটা পেশেন্ট আমার কাছে আসলো যে কার আইভিএফ লাগবে কিংবা কার অন্য কোনো প্রসিডিওর লাগবে, ডিপেন্ডস অন পেশেন্ট। আসলে কিছু পেশেন্ট আসে যাদের শুরুতে আমাদেরকে বলতে হয় ওদের আইভিএফই লাগবে। তারা কারা? তারা নাম্বার ওয়ান তারা হচ্ছে অনেক পেশেন্ট আমরা পাই যাদের দেখা যাচ্ছে যে ওদের দুইটা ডিম্বনালী থাকে, মেয়েদের দুইটা ডিম্বনালী হয়তো কোনো কারণে ব্লক আছে, অথবা কোনো কারণে ওদের ডিম্বনালী কেটে ফেলে দিতে হয়েছে। মানে বিশেষ করে যাদের ডিম্বনালীতে হয়তো ওর পূর্বে কোনো প্রেগনেন্সি এসছে, যেটাকে বলে আমরা একটুকি প্রেগনেন্সি এসেছিল, তাদের সেই কারণে ওদের ডিম্বনালী কেটে ফেলে দিতে হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আইভিএফ সাজেস্ট করা হয়। আর কিছু পেশেন্ট আছে যাদের বয়স 35-এর উপরে, মহিলাদের বয়স, তারপর দেখা গেছে তার ডিমের রিজার্ভটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি আইভিএফের জন্যই ওদেরকে বলা হয়। আবার কিছু কিছু পেশেন্ট আছে যাদের এন্ডোমেট্রিওসিস এক ধরনের ডিজিজ আছে, যারা হচ্ছে এন্ডোমেট্রিওসিস নামক ডিজিজে ভুগছেন এবং ওনাদের ডিমের রিজার্ভটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি বলছে আপনার আইভিএফে চলে গেলে আপনাদের সাকসেসটা ভালো হবে। আর অনেক পুরুষরা দেখা যাচ্ছে যে ওনাদের শুক্রাণু রিপোর্ট একদম ভালো না, শুক্রাণু নাম্বার কম আছে, গতি কম, শুক্রাণু দেখতে ভালো না, তাদের ক্ষেত্রে আমরা বলছি সরাসরি আসলে আইভিএফে যাওয়াটা আপনাদের জন্য বেস্ট অপশন। আচ্ছা, এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে, আমরা আসলে কিভাবে ওটা আসলে এখন কোন পেশেন্টটা আমার কাছে আসলো, তাদের প্রবলেমটা কোন জায়গায়, সেটা দেখার পর আসলে ওনাদেরকে অপশনটা দেওয়া হয়, তারপর ডিসিশন ওরাই নেবে যাবে কিনা। ম্যাম, আপনার কি মনে হয় এই ইনফার্টিলিটি সমস্যাটা দিন দিন কেন বাড়ছে? আসলে আগে যেটা হতো যে তোমার একটা আমার মা খালাদের যেটা হতো যে ওনাদের আর্লি বিয়ে হয়েছে, তারপর আর্লি বাচ্চা নিয়েছেন তারা, এই জন্য ওদের কিন্তু ওনারা সেটা ফেস করতে হয়নি। আর এখনকার যুগে মেয়েরা যেটা হচ্ছে যে ওরা খুব কেরিয়ারিস্ট, ওরা লেট ম্যারেজ, তারপর হলো যে বিয়ে দেরিতে করছে, দেরিতে বাচ্চা নেওয়ার প্ল্যান করছে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট রিজন। এতে কি হচ্ছে ওদের বয়সটা বেড়ে যাচ্ছে, তো বয়স বেড়ে গেলে যেটা হয় ডিমের রিজার্ভটা কমে যায়, ডিমের কোয়ালিটিটা ফল করে যায়, তখন কি হয় এই যে ইনফার্টিলিটির সমস্যাটা হয়ে যায়। আবার আরেকটা ইম্পর্টেন্ট কারণ সেটা হলো যে অনেকে দেখা যাচ্ছে যে লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আজকাল যেটা হয় খুব ফাস্টফুড প্রবণতা বেড়েছে, খুব ফাস্টফুড খাচ্ছে, তারপরে অনেকের অবেজ পাই আমরা, তারপরে অনেক স্মোকিং, অ্যালকোহল, এগুলো অনেকগুলো ব্যাপারের সাথে আসলে জড়িত লাইফস্টাইলের সাথে। তো অনেকগুলো রিজন একসাথে, যে আসলে এখন আধুনিক যুগের লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়েছে আগেকার থেকে, সবগুলো কারণের জন্যই কিন্তু আসলে ইনফার্টিলিটিটা দিন দিন বাড়ছে। তার মানে নারী পুরুষ সমানভাবে এটার ক্ষেত্রে সমানভাবেই দায়ী। ম্যাম, আইভিএফ চিকিৎসায় অনেকে বলেন যে এটা তো নিজের বাচ্চা না, এটা একটা টেস্ট টিউব বেবি, কৃত্রিম বাচ্চা। এই ব্যাপারটা নিয়ে আপনি একটু জানান আমাদেরকে। ওই ব্যাপারটা হলো যে সবার একটা মিথ আছে, যে সবাই ভাবে যে বিশেষ করে বাংলাদেশে এখনও অনেক জায়গায়, মানে বাইরের কান্ট্রিতে ওটা অ্যাডভান্স হয়ে গিয়েছে, আমাদের দেশে যেটা হয় যে আইভিএফ ভাবলেই ভাবে যে অন্যের বাচ্চা, কিন্তু এটা একদমই ভুল ধারণা। আসলে এটা একদমই আমাদের এখানে তো বলে যে এটা টেস্ট টিউবের মাধ্যমে হয়, টেস্ট টিউব। আসলে আমি সবাইকে একটা কথা সবসময় বলে শুনেন, এখন দিনে দিনে কি হচ্ছে, সব চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা চলে এসছে। আমরা কি চোখে লেজার ট্রিটমেন্ট করছি, আমরা গলব্লাডারের জন্য ল্যাপারোস্কোপি করছি, ঠিক সেভাবে ইনফার্টিলিটি চিকিৎসা কিন্তু অনেক মডার্ন চিকিৎসা এসছে। তো সেটা এক ধরনের আধুনিক চিকিৎসা ইনফার্টিলিটির ক্ষেত্রে, যেটা আইভিএফ বা টেস্ট টিউব বেবি বলছি। তো সেটা আসলে বেবিটা টেস্ট বেবিতে মানে টিউবে হয় না, সেটা হচ্ছে যে আমরা এখানে হাজব্যান্ডের কাছ থেকে শুক্রাণু নিচ্ছি, ওয়াইফের কাছ থেকে ডিম নিচ্ছি, নিয়ে আমরা একটা পেট্রি ডিশে আমরা কালচার মিডিয়াতে ল্যাবে ভ্রূণ তৈরি করছি, সেই ভ্রূণটা পরে মহিলার মানে ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করা হচ্ছে। এটা কিন্তু ওনার জরায়ুতে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, এটা কোনো টিউবের মধ্যে হচ্ছে না। সেটা অনেক একটা ভ্রান্ত ধারণা আছে যে পুরো বাচ্চাটাই মনে হয় টিউবের মাধ্যমে হয়, এটা অনেকে চিন্তা করে। ওটা আসলে প্রচলিত ভাষায় বলে, কিন্তু ওটা একদম মায়ের জরায়ুতেই কিন্তু নর্মাল বাচ্চারা যেভাবে সেভাবে কিন্তু বাচ্চাটা মানে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, তো ম্যাম এই যে আইভিএফ চিকিৎসাটা, এটা আসলে একজন দম্পতির ক্ষেত্রে কতবার করা যায়? এটা আসলে অনেকবারই করা যায়। তো অনেকবার করা যায়, আমি বললেই তো পেশেন্ট আসলে পারবে না, কারণ এখানে অনেক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে। তাদের একটা মানসিক প্রস্তুতি লাগে যে আসলে আইভিএফ আমাকে যেতে হবে, কয়েকবার গেলে হয়তো আমার সাকসেস বেশি ভালো আসতে পারে। সাথে সাথে ওদের শারীরিক ব্যাপার, একটা প্রস্তুতির ব্যাপার আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আর্থিক ব্যাপারটা, কারণ আইভিএফ চিকিৎসাটা একটা ব্যয়বহুল চিকিৎসা। তা আমি বললাম যে হ্যাঁ, আপনাকে 3-4 বার গেলে আপনার জন্য সাকসেসটা ভালো হবে। তো পেশেন্টরা কিন্তু ধরো কারো একটা পেশেন্টের ডিমের রিজার্ভ কম, ওর 3 বার গেলে হয়তো তার কিছু ভালো ভ্রূণ বেশি তৈরি হবে, সেক্ষেত্রে হয়তো তার সাকসেসটা বেশি হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কারো যদি ফাইন্যান্সিয়ালি ওরা যদি প্রস্তুত থাকে, তো 3-4 বার, আরও চাইলে আরও বেশিবারও, কিন্তু অনেকে কিন্তু প্রথমবারও আসে। হ্যাঁ, প্রথমবার আসতে তো দে আর ভেরি লাকি,
যারা না আসে তাদের ক্ষেত্রে আমরা 4-5 বার পর্যন্ত আমরা করতে পারবো, কোনো ম্যাটার করে। আচ্ছা, এটা কি কোনো বয়স সীমা আছে ম্যাম, যে এত বছর পর্যন্ত আমি করতে পারবো? বয়স সীমা আসলে আইভিএফ এর ক্ষেত্রে যখন ডিমের একটা রিজার্ভ ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আইভিএফ সাকসেসটা ভালো হয়। তা আমি সবসময় একটা পেশেন্টদের একটা কথা বলে, আপনারা যদি বিফোর 32 আগে যদি আইভিএফটা করতে পারেন তাহলে সাকসেসটা কিন্তু অনেক ভালো পাওয়া যায়। তো আমার এখানে 42 ইয়ার্স 43 ইয়ার্সের মেয়েরাও কিন্তু আইভিএফ করছে। আচ্ছা, কিন্তু হয় কি যত বয়স বাড়তে থাকে তখন কি হয়, ডিমের রিজার্ভটা কমতে থাকে, আইভিএফ করা যায় কিন্তু সাকসেসটা কমে যায়, সাকসেস রেটটা কমে যায়। আচ্ছা ম্যাম, অনেকেই বলে আইভিএফ এ অ্যাবনর্মাল বাচ্চা হয়, এই ব্যাপারটা আর কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আইভিএফ অ্যাবনর্মাল বাচ্চা আসলে এটা একদমই ভ্রান্ত ধারণা। কোনো একটা কাপল যখন ন্যাচারাল উপায়ে ওরা প্রেগনেন্সি আসলো, সেই ক্ষেত্রে যতটুকু পার্সেন্টেজ, ধরো 100 জনের মধ্যে 2 থেকে 3 জনের অ্যাবনর্মাল বাচ্চা হতে পারে, এটা আইভিএফ এর ক্ষেত্রেও একই পার্সেন্টেজ। কিন্তু এখানে শুধু আইভিএফ প্রসেসের জন্য কিন্তু বাচ্চাটা অ্যাবনর্মাল হচ্ছে তা কিন্তু না, এটা অন্য রিজনের জন্য, নট ফর আইভিএফ। নরমাল প্রেগন্যান্সিতে যে কারণে অ্যাবনর্মাল বেবি হতে পারে, আইভিএফ এর ক্ষেত্রে একই কারণে হতে পারে। মানে আইভিএফ প্রসেসের জন্য অ্যাবনর্মাল বাচ্চার জন্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো ম্যাম, অনেক দম্পতি দেখা যায় সব রিপোর্ট ভালো, কিন্তু তারা ন্যাচারালি প্রেগনেন্ট হতে পারছেন না, তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কিভাবে আসবে? আসলে যাদের অনেক পেশেন্ট আসে এসে বলে যে ম্যাডাম আমার সব ভালো আছে, অনেক ডক্টর দেখিয়েছে বাচ্চা হচ্ছে না, তাদেরকে আসলে যেটা বলে মেডিকেল টার্ম আছে সেটাকে বলে আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি। এভরিথিং ওকে আছে, এভরিথিং ওকে বলতে কি বোঝাচ্ছি, ওর ওয়াইফের ডিমের রিজার্ভ ভালো আছে, ওর গর্ভাশয় বিছানা ভালো, ডিম প্রণালী খোলা আছে, হাজব্যান্ডের রিপোর্ট ভালো, সিমেনের রিপোর্ট ভালো আছে, তো বাচ্চা তবুও হচ্ছে না, সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড। 100 জনের মধ্যে কিন্তু আমরা অ্যাটলিস্ট আমরা 20% মতো পেশেন্ট পাই যাদের হচ্ছে কোনো কারণ ছাড়াই বাচ্চা হচ্ছে না। তাদের ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো, ওরা যদি দেখে 2 বছর বাচ্চা হচ্ছে না, তখনই কিন্তু ওদেরকে চিকিৎসা চলে যাওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু শুরুতে হয়তো আমরা আইইউ একটা পদ্ধতি সেটা বলতে পারি, সেটাতে যদি ওদের প্রেগনেন্সি না আসে তাহলে একদম সময় নষ্ট না করে সরাসরি আইভিএফে যাওয়াটাই বেটার অপশন। ম্যাম, আইভিএফ এর চিকিৎসা ক্ষেত্রটা দিন দিন উন্নত হচ্ছে, তো এই নতুন নতুন কি চিকিৎসা পদ্ধতি আরো আসছে ধাপে ধাপে, বা এই চিকিৎসা পদ্ধতিগুলো একটু আমাদেরকে বর্ণনা যদি আপনি করেন যে কিভাবে এই চিকিৎসা পদ্ধতিগুলো উন্নত হচ্ছে দিন দিন? যেমন যেটা আইভিএফ তো একটা উন্নত চিকিৎসা, তারপর আরেকটা আছে আইসিএসআই, ইক্সি একটা টার্ম আছে, যেখানে আমরা কি করছি, আমরা এখানে হয়তো হাজবেন্ডের শুক্রাণু রিপোর্ট একদম ভালো না, হয়তো 7-8টা শুক্রাণু পাচ্ছি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই যে মানে আইসিএসআই ইক্সির মাধ্যমে ওনারা আরামসে বাবা মা হতে পারেন। সেক্ষেত্রে আমরা কি করছি, হাজব্যান্ডের কাছ থেকে আমরা শুক্রাণু সংগ্রহ করছি এবং ভালো শুক্রাণুটা মাইক্রোস্কোপ দিয়ে বাছাই করছি আমরা, তারপর এক একটা শুক্রাণুর সাথে এক একটা ডিম আমরা মিশিয়ে ভ্রূণ তৈরি করছি। সেটা একটা আধুনিক চিকিৎসা। তো আবার যেটা হচ্ছে এখন আমরা যেটা করতে পারি, কারো হয়তো দেখা যাচ্ছে বয়সটা বেশি আছে, আগে একটা বাচ্চা অ্যাবনর্মাল আছে, তারা যেটা করতে পারে সেটা হলো যে একটা পদ্ধতি আছে, ওনারা আমরা ভ্রূণ তৈরি করার পরে পিজিটি বলি, যেটা হচ্ছে জেনেটিক স্ক্রিনিং করা হয় আর কি, সে ভ্রূণগুলো আমরা বায়োপসি করে দেখে নিতে পারি বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা ভ্রূণ প্রতিস্থাপনের আগে। এটা তো অনেক উন্নত চিকিৎসা, এটা আমাদের দেশে অ্যাভেলেবল? ওটা আমাদের এখন আমরা শুরু করেছি, কিন্তু এখনো অ্যাভেলেবল শুরু হয়নি, কিন্তু আমরা শুরু করেছি। আচ্ছা, আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা হলো যে আমরা এটা কিন্তু বাইরের দেশে খুব প্রচলিত মানে আছে, আমাদের এখনো এটা ওভাবে কোনো অনেকে জানেও না, কিন্তু আমরা এটা শুরু করতে যাচ্ছি। সেটা হলো যে ফার্টিলিটি প্রিজার্ভেশন বলে আর কি, যেটাকে আমরা এই ক্ষেত্রে আমরা এগ প্রিজার্ভ করতে পারি, এমব্রয়ো প্রিজার্ভ করতে পারি। ধর কোনো একটা মেয়ে বিয়ে হয়েছে, হয়তো নতুন বিয়ে হয়েছে, সে চাচ্ছে যে না আমি আরও কদিন পর বাচ্চা নিতে চাই, বাচ্চার আমি সময়টা আরও সময় লাগবে বাচ্চা নেওয়ার জন্য, সেক্ষেত্রে ওরা কী করতে পারে, হাজব্যান্ডের কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করে ডিম নিয়ে ওরা ভ্রূণ তৈরি করে এগ ফ্রিজিং মানে এমব্রয়ো ফ্রিজিং করতে পারে, অথবা কোনো একটা আনমেরিড মেয়েও, যেটাকে আমরা বলি সিলেক্টিভ মানে এগ ফ্রিজিং, সেটা হচ্ছে যে ও ভাববে যে না আমার কেরিয়ারের জন্য আমার আরও সময় লাগবে, আমি আরও পরে বাচ্চা নিতে চাই, পরে বিয়ে করব, তারাও কিন্তু এগ ফ্রিজিং করতে পারে। অথবা কোনো একটা এন্ডোমেট্রিওসিস নামক ডিজিজ আছে, যার কারণে দেখা যাচ্ছে ওর ডিমের রিজার্ভ কমে যাচ্ছে, হয়তো ওর বিয়ে এখন হয়নি, অথবা আর্লি বিয়ে হয়েছে, বাচ্চা নেওয়ার ইচ্ছা আরও পরে আছে, তারাও কিন্তু এগ ফ্রিজিং করতে পারে, কিংবা বিবাহিত মেয়ের এমব্রয়ো ফ্রিজিং করতে পারে। আচ্ছা, তাহলে কি ম্যাম আপনি বলবেন যে স্ক্রিনিংটা অনেক ইম্পর্টেন্ট, একটা বেবি যখন কেউ নিতে যাবে কাপলরা, তাদের ক্ষেত্রে আগে স্ক্রিনিংটা ইম্পর্টেন্ট, সেই অনুসারে ডিসিশন নিয়ে যে আমি আইভিএফ এ যাব না নর্মাল প্রসেসে আমার বেবি হব? সেটা হচ্ছে যে ডেফিনেটলি একটা মেয়ের, যেটা আমরা বলি যে স্ক্রিনিং ব্যাপারটাও এরকম যে ওর একটা মেয়ে মা হতে গেলে কিন্তু কয়েকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট লাগে, সেটার মধ্যে নাম্বার 1 হচ্ছে এগ। একটা মেয়ের বয়স যত বাড়ছে তার কী হয়, এগের নাম্বারটা কমতে থাকে, নাম্বার কমে থাকে আর কোয়ালিটিটা ফল করতে থাকে। তখন আমরা যদি ওকে বলি যে না একটা সিম্পল একটা ব্লাড টেস্ট আমরা এখন করতে পারি, যেটা হলো যে সিরাম AMH, যেটা কিন্তু আমাদের এখন রেগুলার আমরা করি, সেই টেস্টটা যদি ওর বিয়ের পর করে নিতে পারে, অথবা একটা
সিম্পল একটা স্ক্যান করে নিতে পারে, টিভিএ স্ক্যান করে নিতে পারে মেরিড মেয়েরা, অথবা একটা যা আনমেরিড মেয়েরা একটা সিম্পল ব্লাড টেস্ট যেটা বলে AMH বললাম, এটা করে দেখে নিতে পারে তার ডিমের রিজার্ভ কেমন আছে। আচ্ছা, যদি দেখে যে না ডিমের রিজার্ভটা একদমই কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওরা খুব কুইক একটা ডিসিশনে চলে আসতে পারে। তো ম্যাম, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম IVF চিকিৎসা নিয়ে, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, যারা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন এবং এটা নিয়ে খুব ডিপ্রেশনে থাকেন, আমি তাদেরকে বলবো একটা কথা, যে আপনারা এটা নিয়ে একদমই ডিপ্রেশনে থাকবেন না। আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটা নেবেন, তাহলে কিন্তু সাকসেসটা ভালো পাবেন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকরা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।